আজকে সেই প্রতিবেদনের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন। এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল। এনফোর্সমেন্ট অভিযান শেষে দুদক ঢাকায় একটি প্রতিবেদন পাঠিয়েছে। এতে জানানো হয়েছে সাস্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যক্তিরা যোগসাজশ করে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিশেষ করে ৩ মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে। সর্বশেষ ১৫ দিন আগে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়। এতে প্রায় ৮০% পাথর তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকাটি অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে। আমাদের রাজনীতিবিদরা সারা জীবন রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ লুট করেছেন, এবং যত বড় রাজনৈতিক দল তত বেশি লুটেরা। রাজনৈতিক দল লুটেরা, পুঁজিপতি লুটেরা, রাজনীতিবিদ, এলাকার সাধারণ শীতকাটা চোর থেকে গাঁটকাটা চোর থেকে শুরু করে ডাকাত, বদমাইশ, চাঁদাবাজ যা আছে এদেরকে জায়গা দিয়েছেন। এগুলি হচ্ছে তাদের আশ্রয় কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র, এবং তারপরে নেতা তৈরি হওয়ার কেন্দ্র। এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে এই কারণেই মানুষ ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করেছিল। সেই ঘৃণার প্রবল বহিঃপ্রকাশ ঘটেছে এই গত বছর জুলাই মাসে, যেখানে আসলে কিন্তু এই ঘৃণা আসলে কি শুধুমাত্র গণতন্ত্র ছিল না, এই কারণে অগণতান্ত্রিক শাসনের ভেতর দিয়ে যে অসংখ্য লুটেরা তৈরি করা হয়েছিল এটার পেছনে। ব্যাংকে গেলে আপনি টাকা তুলতে পারছেন না, অথচ ব্যাংকে আপনার টাকা কাগজে কলমে আছে, সেই টাকা এখনো তুলতে পারছে না। এখনো গেলে বলে যে ৫,০০০ দিব, ১০,০০০ দিব। এখানে প্রত্যেকে আক্রান্ত হয়েছে, কারণ বড় বড় ব্যাংকগুলি এখানে আক্রান্ত হয়েছে। ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক, যেখানে কিনা সাধারণ মানুষ মনে করে যে সে একটু ধর্মীয় কারণে গিয়ে টাকা রাখছে, সে পর্যন্ত লুট হয়ে গিয়েছে। এটা যেমন একরকম, আপনি দেখবেন যে পাথর শুধু না, বালু, পাহাড়, নদী পর্যন্ত নাই করে দেয়। নদী খেকো হয় তারা। একদিকে নদী খুঁড়ে বালু তোলে, আবার আরেক জায়গায় সেই বালু ফেলে নদী ভরাট করে আবাসিক কেন্দ্র বানায়, কি বলে, রিয়েল এস্টেট কোম্পানি বানায়। এবং আপনি দেখবেন যে আপনি পূর্বাঞ্চলটা পার হন, রূপগঞ্জের দিকে যেতে থাকেন, আপনি চারপাশে দেখবেন নদী একদিকে খুঁড়ে ফেলছে, আরেকদিকে নদী ভরাট করছে, এবং ভরাট করে একের পর এক জমি বিক্রি হচ্ছে, যার কোনো হিসাব কিতাব নাই। এই যে অবস্থাটা তৈরি করেছে, এখানে দেখেন ঐক্য কি চমৎকার, এখানে সবাই আছে, প্রশাসনও আছে। দুদক যে বলেছে, এখানে ওই পতিত দোসর আওয়ামী লীগও আছে। বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ খারাপ থাকে না, বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ চোর থাকে না। বালু তোলার সময় বালুতুতো ভাই, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তখন তাদের ভাই। এইটা হয়েছে, এটা কত বড় জঘন্য ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। এবং পাথর তুলে জায়গাটাকে এক জায়গায় করে ফেলেছে, একেবারে পাথর শূন্য বালুচরে পরিণত করেছে। এবং আজকে আমি পত্রিকাতে দেখেছি যে শুধু ওই সাদা পাথরের এলাকা না, বিছানাকান্দি থেকেও নাকি লুটপাট হয়ে গিয়েছে। আবার দেখেন চাঁদপুরে বালু খেকো নামে একজন ছিলেন আন্দোলনের সময়, তিনি জনরোষে নিহত হয়েছেন, কিন্তু বালু তোলা কি বন্ধ হয়েছে? আপনি দেখেন প্যারাবন ধ্বংস করে দিয়েছে, সেখানে চিংড়ির ঘের বানাবে সেই জন্য। যেখানে পরিবেশ বাঁচাবো বলে জুলাইকে যেন একটা ঘোষণা করলেন, আমি দেখলাম সেখানে বলেছে ভবিষ্যতে পরিবেশই হবে আমাদের এই বাংলাদেশকে শাসনের একটি মূল মন্ত্র, পরিবেশকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। 11 মাস ক্ষমতায় আছে, পরিবেশ কিছু বাঁচাইতে পারে না। নিজেরা যেটা বাঁচাইতে পারে না সেটা রাজনীতিবিদদেরকে বসে বাঁচাইতে, যে রাজনীতিবিদরা এটা চুরি করে, যারা উৎসাহ দিয়েছে তাদের লোকজন এটা করেছে। তাহলে দেখেন একটা সনদ বানিয়েছে, সনদের মধ্যে বলেছে পরিবেশই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেরা পরিবেশ বাঁচাইতে পারে না। আবার এই দায়িত্ব দিয়েছে তাদেরকে যারা অলরেডি এই সময়ে বসে পরিবেশ খেয়ে ফেলছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আমরা কোথায় আশা করেছিলাম? এইখানে আশা করেছিলাম। কারণ আমাদের যে বয়স, তাতে এই বাংলাদেশে আমরা চাইলেও আর কয় বছর, 20 বছর, 10 বছর, আমরা জানি না কে কতদিন, কিন্তু একটা সাধারণ মানুষের আয়ু অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু 73। সেই হিসেবে আমরা 73 পর্যন্ত যদি নিজেদের জীবন হিসাব করি, আমাদের কার হাতে কয় বছর আছে আমরা হিসাব করতে পারি। কিন্তু তার হাতে তো আছে অন্তত 50 বছর বা 48 বছর। তো সে তো আগামী দিনের বাংলাদেশটা চালাবে। এই যদি অবস্থা হয়, এবং এই সময় যদি এখানে আমরা এনসিপির নামটাও দেখি, তখন আমাদের খুবই মন খারাপ হয়। কারণ বাকিদেরকে আমরা চিনি, বাকিদেরকে আমরা এই কাজগুলি করতে দেখেছি বছরের পর বছর, কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে এই যে নতুন দল, তারাই তো এই পরিবেশটাকে বাঁচাবে, তারাই তো এই বাংলাদেশটাকে বাঁচাবে। এই বাংলাদেশকে যদি কেউ ভবিষ্যতে সত্যি আমাদের স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে পারে, এই তরুণরাই তো করতে হবে, কারণ এইটাই তাদের বাংলাদেশ। তারা তাদের বয়সের কারণে বেঁচে থাকবে
আরো 50 বছর। তো এইখানে আমরা খুব আশাহত হয়েছি। এনসিপির নামটা আমি দেখতে চাই না। অন্যরা আমরা জানি তারা কে কি করেন, আমরা রাজনীতিবিদদেরকে বহুদিন ধরে চিনি, আমরা জানি না। আমরা টক শোতে যখন লোকজনকে ডাকতাম আমরা জানতাম কে এসে চোখ তুলে নিতে চাইবে, কে এসে ধমক দিবে, আমরা চিনি সবাইকে তাদের। আমি